ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে অপটেটিভ সেন্টেন্স কাদের বলে। আমরা আগেই দেখেছি যে সেন্টেন্সগুলোতে উইশ, ডিজায়ার বা প্রেয়ার বোঝায় সেই সেন্টেন্সগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। এবার দেখি আমরা আমাদের এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স কোন অংশে ব্যবহার করা হচ্ছে। দেখো, একটি ডাইরেক্ট সেন্টেন্স আমরা নিই। She said to me, may you be happy. লক্ষ্য করে দেখো, এই সেন্টেন্সে যে অপটেটিভ পার্ট রয়েছে সেটা কিন্তু এই রিপোর্টেড স্পিচ অংশে অপটেটিভ পার্ট রয়েছে। এবং লক্ষ্য করে দেখো যে এই অপটেটিভ পার্ট শুরু হচ্ছে মে দিয়ে, এবং মের পর দেখো ইউ বি হ্যাপি, সাবজেক্ট ভার্ব, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এবং শেষে ফুল স্টপ। এটা আমরা আগেই জানি, আগেই দেখেছি। এইবার দেখো, ডাইরেক্ট সেন্টেন্সে এই যে অপটেটিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচ অংশে ব্যবহার করা হলো, এই এই অংশ থেকে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সে উইশ বোঝাচ্ছে, একটা ইচ্ছা বোঝাচ্ছে। আমরা আরেকটি সেন্টেন্স নিই। আই সেড টু হিম, মে গড ব্লেস ইউ। লক্ষ্য করো, এখানেও তাই। এখানে কি হয়েছে? মে ব্যবহার করা হয়েছে, তারপর দেখো গড ব্লেস ইউ, সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এই মে এবং তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কিন্তু পাচ্ছি। কোনো সেন্টেন্সে, কোনো অপটেটিভ সেন্টেন্সে হয়তো মে তোমরা সরাসরি নাও পেতে পারো, সেখানে মে কিন্তু উজ্জ হিসেবে থাকতে পারে। যেমন ধরো, একটা সেন্টেন্স যদি আমরা অপটেটিভ সেন্টেন্স দেখি, লং লিভ দ্য কিং, এক্ষেত্রে কিন্তু মে উজ্জ রয়েছে, মে দ্য কিং লিভ লং। ঠিক আছে, বেশ। এবার এই সেন্টেন্সটাই দেখি। এই সেন্টেন্স কি বোঝাচ্ছে? আমাদের প্রেয়ার বোঝাচ্ছে। দেখো, ভগবানের উল্লেখ আছে, ভগবানের কাছে সাধারণত আমরা প্রার্থনা করি, সেই জন্য এই সেন্টেন্সটি কিন্তু প্রার্থনা বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে অপটেটিভ যে পার্ট, অপটেটিভ সেন্টেন্স, সেটা কোথায় আমরা পাচ্ছি? রিপোর্টেড স্পিচ অংশে আমরা পাচ্ছি। এইবার ইনডাইরেক্ট স্পিচে, সেই যে এর আগেও আমরা লক্ষ্য করেছি, আগেও আমরা দেখেছি যে ইনডাইরেক্ট স্পিচে যখনই আমরা যে কোনো সেন্টেন্সকে আমরা লিখি না কেন, আমরা ট্রান্সফর্ম করি না কেন, ইনডাইরেক্ট স্পিচে ওই রিপোর্টেড স্পিচ অংশটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার নেয়। অর্থাৎ রিপোর্টেড স্পিচ অংশ যখনই আমি ইনডাইরেক্ট স্পিচে লিখব, তখন সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্রথমে আসবে, তারপরে ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দি সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে কি? এক্ষেত্রে দেখো, প্রথমে ইনভার্টেড কমার বাইরের অংশ যে অংশটুকু রয়েছে, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, তারপরে জয়নিং ওয়ার্ড দ্যাট, এরপরে দেখো সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচের অংশ যখনই শুরু হচ্ছে তখন কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, তারপর দেখো মাইট এবং ভার্ব, তারপরেই ভার্ব আসছে, সাবজেক্টের পরেই ভার্ব আসছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরো একটা বৈশিষ্ট্য এখানে একটু দেখে নাও, যে রিপোর্টেড স্পিচের বাইরের অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের অংশ যেটা রয়েছে, শি সেড টু মি, এখানে কিন্তু আমরা সাবজেক্ট পাচ্ছি শি, ভার্ব পাচ্ছি সেইড। লক্ষ্য করে দেখো, এই স্ট্রাকচার যেটা আমরা এখানে লিখেছি, সেখানে কিন্তু এই অবজেক্টকে আমরা ব্যবহার করছি না। ঠিক আছে, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু মনে রাখবে। আমরা পরে আবার বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এটা দেখে নিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখনই আমি ইনডাইরেক্ট স্পিচে যখনই আমি কোনো একটা অপটেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট সেন্টেন্স থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে লিখব, তখনই কিন্তু আমাদের সেই সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে। এবার আমরা অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রেও
যেভাবে কতকগুলো স্টেপ ফলো করে আমরা ন্যারেশন চেঞ্জ করেছি, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকমভাবে সেই স্টেপগুলোকে ফলো করে আমরা ন্যারেশন চেঞ্জ করব। তো দেখো, সেই স্টেপগুলোর ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে সেই স্টেপগুলো যেগুলো আমরা পরপর ফলো করেছি, অর্থাৎ আমরা যখন একটা ডাইরেক্ট স্পিচে একটা সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্টে যখন আমরা ট্রান্সফর্ম করব, তখন পরপর যেভাবে লিখতে হবে আমাদের, সেই অনুযায়ী কিন্তু আমরা স্টেপগুলোকে সাজিয়েছি। দেখো, প্রথমেই দেখো আমরা কি, তাহলে কি করতে হবে? প্রথম আমাদের লিখতে গেলে লিখতে হবে রিপোর্টেড স্পিচের যে বাইরের অংশ, সেই অংশের সাবজেক্ট। সেই অংশের সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। যেহেতু কোনো পরিবর্তন হবে না, সেহেতু সেটা নিয়ে আর এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হলো না। এরপরে সেই সাবজেক্টের পরে আমাদের লিখতে হবে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেই রিপোর্টিং ভার্বটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এবার দেখে নিই ডাইরেক্ট স্পিচে যে রিপোর্টিং ভার্ব, সেটা ইনডাইরেক্ট স্পিচে আমরা কিভাবে চেঞ্জ করব। প্রথম দেখো, ডাইরেক্ট স্পিচে যে রিপোর্টিং ভার্ব, সেটা বিভিন্ন টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কিন্তু আমরা এখানে শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করছি। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, আমরা সেই অনুযায়ী আমরা আমাদের ভার্বকে চেঞ্জ করে নেব। তাহলে পাস্ট টেন্সে সাধারণত আমরা যেটা পাই, সেড টু বা টোল্ড। এই সেড টু বা টোল্ড ডাইরেক্ট স্পিচে আমরা পাচ্ছি। এই সেড টু বা টোল্ডকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সকে, তখন উইশড আমরা লিখতে পারি, যেখানে আমাদের ইচ্ছা বোঝাবে। সেক্ষেত্রে আমরা উইশড এই রিপোর্টিং ভার্বটা আমরা ব্যবহার করতে পারি। কোথাও যদি প্রার্থনা বোঝাই, তাহলে আমরা প্রেইড ব্যবহার করব। এবার প্রার্থনা বোঝাচ্ছে, সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে দেখবে যে রিপোর্টেড স্পিচে গড আছে কিনা, অর্থাৎ গডকে কোনো কিছু আমার জানানো বা বলা, সেটাই তো প্রার্থনা। তখন আমরা সেখানে প্রেইড ব্যবহার করব। এছাড়াও তোমরা ডিজায়ার্ড ব্যবহার করতে পারো উইশডের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ডিজায়ার্ড, বা যদি কোনো সেন্টেন্সে, কোনো অপটেটিভ সেন্টেন্সে যদি অভিশাপ বোঝানো হয়, তখন তোমরা কার্সড ব্যবহার করতে পারো। তবে এই ধরনের সেন্টেন্স তোমরা খুবই কমই পাবে। তাহলে আমরা এখানে দেখলাম যে রিপোর্টিং ভার্ব আমরা কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা চেঞ্জ করব। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে আমরা প্রথমে রিপোর্টেড স্পিচের যে বাইরের অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার যে মধ্যে যে অংশ রয়েছে, তার বাইরের যে অংশ, সেই অংশের আমরা প্রথমে সেই অংশের কাজ শুরু করব। প্রথমেই আমরা সাবজেক্ট দেখলাম, যে সাবজেক্টের কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখলাম রিপোর্টিং ভার্ব, ওই রিপোর্টেড স্পিচের যে অর্থ প্রকাশ করছে, সেই অর্থ অনুযায়ী উইশ বা প্রেয়ার আমরা ব্যবহার করছি। এরপরে ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে, সেখানকার অবজেক্ট, সেই অবজেক্টের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, সেই অবজেক্টের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আমরা দেখে নিই সেন্টেন্স থেকে। হি সেড টু মি, মে ইউ লিভ লং। এই আমরা সেন্টেন্স পেলাম। এই সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। প্রথমে দেখো, হি সেড টু মি, এটা ইনভার্টেড কমার বাইরের অংশ, এবং এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হি, সেড টু রিপোর্টিং ভার্ব, এবং মি হচ্ছে অবজেক্ট। আমরা দেখলাম যে হি আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এবার সেড টু যে রিপোর্টিং ভার্ব রয়েছে, আমাদের দেখে নিতে হবে যে মে ইউ লিভ লং এই অংশে কি অর্থ প্রকাশ করছে। দেখো, এখানে উইশ বা ইচ্ছা বোঝাচ্ছে, তাই না? তাহলে এই ইচ্ছা যেহেতু বোঝাচ্ছে, আমাদের রিপোর্টিং ভার্ব আমরা উইশড করব, যেহেতু সেড টু আছে পাস্ট টেন্স। এরপরে দেখো অবজেক্ট মি। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব, তখন এর আগের সেন্টেন্সগুলোতে যখন আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, আমরা কি করতাম? হি উইশড মি বা হি উইশড
টু মি বা হি আস্কড মি, এইভাবে করেছি আমরা এর আগে। এখানে কিন্তু এই মি, এই যে অবজেক্ট, এই অবজেক্টের ব্যবহার করবে না। সেন্টেন্সের অর্থ অনুযায়ী কোনো কোনো সেন্টেন্সে তোমরা অবজেক্টের ব্যবহার করতে পারো, কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটা এড়িয়ে চলাই ভালো। তাহলে আমরা এখানে অবজেক্টের ব্যবহার করলাম না, হি উইশড। আরেকটি সেন্টেন্স দেখি, শি সেড টু মি মে গড ব্লেস ইউ। এখানে আমরা এই সেন্টেন্স পেলাম, এই সেন্টেন্সকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে। এখানে আমরা দেখলাম যে শি সেড টু মি, এটা ইনভার্টেড কমার বাইরের অংশ, এবং এই অংশে সাবজেক্ট আমরা পেলাম শি সেড টু রিপোর্টিং ভার্ব। এবং দেখো এখানে যেহেতু গড আছে, সেহেতু আমাদের এই রিপোর্টিং ভার্ব আমাদের প্রেড করতে হবে, যেহেতু সেড টু পাস্ট টেন্স আছে এবং এখানে গড আছে। এরপরে দেখো অবজেক্ট, অবজেক্ট আছে মি। এই অবজেক্টের ব্যবহার যদি আমরা করি এই সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে দেখো, হি প্রেড মি যদি হয়, তার মানে দাঁড়াচ্ছে যে সে আমার কাছে প্রার্থনা করেছিল, কিন্তু তা তো নয়, সে গডের কাছে, ভগবানের কাছে, যেহেতু গড আছে। তাহলে এক্ষেত্রে মেয়ের ব্যবহার আমাদের করা যাবে না। মেয়ের ব্যবহার যদি আমরা এখানে করি, অর্থাৎ অবজেক্টের ব্যবহার যদি করি, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। সেই কারণের জন্য অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা অবজেক্টের ব্যবহার করবে না। কোনো কোনো সেন্টেন্সে করতে পারো, সেই সেন্টেন্সের অর্থ বুঝে যদি ব্যবহার করতে পারো তাহলে করবে, কিন্তু ব্যবহার না করা, অপটেটিভ সেন্টেন্সে এই অবজেক্টের ব্যবহার না করাই ভালো। আমরা তাহলে দেখে নিলাম যে অপটেটিভ সেন্টেন্স, যখন রিপোর্টেড স্পিচে অপটেটিভ সেন্টেন্স থাকবে, তখন তার ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা লিখব, তখন প্রথমে সেই ইনভার্টেড কমার বাইরের যে অংশ, সেই অংশের সাবজেক্ট, তারপরে প্রয়োজন অনুযায়ী রিপোর্টিং ভার্ব ব্যবহার করব, এবং দেখলাম যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টের ব্যবহার না করাই ভালো, অর্থাৎ অবজেক্টের ব্যবহার আমরা করব না। এরপরে দেখো, এরপরে ইনভার্টেড কমার ভেতরের অংশের শুরু হবে। তো তার আগে এই যে ইনভার্টেড কমার বাইরের অংশ এবং ইনভার্টেড কমার ভেতরের অংশ, এই অংশের মাঝখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছি আমরা লিঙ্কার দ্যাট ব্যবহার করি। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই দ্যাটই ব্যবহার করব। তাহলে দেখো হি সাবজেক্ট, সেড টু আমরা দেখছি এখানে মে ইউ লিভ লং, এখানে উইশ বোঝাচ্ছে, তাহলে উইশড আমরা জানি মি ব্যবহার করব না, করলাম না, লিঙ্কার দ্যাট, এই দ্যাট আমাদের ব্যবহার করতে হবে এখানে লিঙ্কার হিসেবে। আরো একটি সেন্টেন্স আমরা দেখি, শি সেড টু মি মে গড ব্লেস ইউ। এক্ষেত্রেও তাই, শি সেড টু মি, ইনভার্টেড কমার বাইরের অংশ, এই অংশটুকু আমরা কমপ্লিট করেছি। শি সেড টু, গড আছে যেহেতু প্রেইড, এবং লিঙ্কার দ্যাট। ঠিক আছে, তাহলে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ, এই অংশ দুটোর মাঝখানে কিন্তু দ্যাট, এই লিঙ্কার আমাদের ব্যবহার করতে হবে। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে যখন আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে যখন আমরা ওই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন সেন্টেন্সের ট্রান্সফরমেশন করব, তখন দ্যাট, এই লিঙ্কারের পরই আমরা কিন্তু সাবজেক্ট ব্যবহার করেছি। কারণ আমরা জানি যে যখনই আমরা ইনডাইরেক্ট স্পিচে কোনো সেন্টেন্স লিখব, তখন ওই যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে, সেই অংশ অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক বা তোমার অপটেটিভ হোক, সেই অংশ কিন্তু
অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে তোমাদের সাজাতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে যদি রিপোর্টেড স্পিচের অংশকে সাজাতে হয়, তাহলে প্রথমেই সাবজেক্ট লাগবে। সেই কারণের জন্য দ্যাটের পরেই তোমাকে ওই রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেখানকার সাবজেক্টকে খুঁজে বার করতে হবে। আমরা একটা সেন্টেন্স থেকে দেখি, হি সেড টু হার, মে ইউ রিকভার সুন। দেখো এই সেন্টেন্স আমরা পেয়েছি। আমাদের ইনভার্টেড কমার যে বাইরের অংশ, সেই অংশের কাজ আমাদের কমপ্লিট হয়েছে। আমরা দেখেছি যে সাবজেক্ট আনচেঞ্জড অবস্থায় আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখতে পেরেছি। আমরা দেখেছি যে সেড টু এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বকে আমরা কিভাবে চেঞ্জ করেছি, মে ইউ রিকভার সুন। এই অংশের অর্থটাকে বোঝার চেষ্টা করেছি, দেখেছি এই অংশে উইশ বোঝাচ্ছে, ইচ্ছা বোঝাচ্ছে। সেই জন্য আমরা রিপোর্টিং ভার্ব আমরা উইশড করেছি। এরপরে দেখো অবজেক্ট হার আমরা ব্যবহার করিনি। এরপরে দ্যাট, তারপরে এই মে ইউ রিকভার সুন, এই অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে অংশ, সেই অংশ থেকে আমাদের সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। এই অংশে কার সম্পর্কে বলা হচ্ছে? আমরা দেখলাম সাবজেক্ট ইউ। তাহলে আমাদের সাবজেক্ট আইডেন্টিফিকেশন হয়ে গেল। এবার সাবজেক্টকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। এখানে দেখো ইউ আমরা যেটা পেয়েছি, এই ইউ কিন্তু একটি প্রোনাউন এবং সেকেন্ড পারসন। আমরা জানি যে সেকেন্ড পারসনে যদি কোনো প্রোনাউন রিপোর্টেড স্পিচের অংশে থাকে, তাহলে তাকে পরিবর্তন করতে হয় কার অনুযায়ী? ইনভার্টেড কমার বাইরের যে অংশ রয়েছে সেই অংশের অবজেক্ট অনুযায়ী, অর্থাৎ শ্রোতা অনুযায়ী, যে শুনছে, যাকে বলা হচ্ছে কথাটা, তার অনুযায়ী। সে কে আছে এখানে? হার। আমরা এই প্রোনাউনের যে চেঞ্জ, সেটা নিয়ে আবার পরে আলোচনা করছি। এখানে একটু দেখে নাও। তাহলে এই যে ইউ, এ ওই অবজেক্ট হার অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে। হার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং হার যেহেতু রয়েছে সেহেতু কি হয়ে যাবে? শি হয়ে যাবে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টকে খুঁজে বের করলাম এবং সাবজেক্ট আমরা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে ব্যবহারও করে ফেললাম। আরেকটি সেন্টেন্স দেখি, দেখো, আই সেড টু হিম, মে গড ব্লেস ইউ। এই অংশেও দেখো আমাদের রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে খুঁজে বার করতে হবে। সেই সাবজেক্ট দেখো গড। তাহলে আমাদের আর কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এই গড সাবজেক্টকেই কিন্তু আমরা লিঙ্কারের পর ব্যবহার করব ইনডাইরেক্ট স্পিচে। এর আগে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যে রিপোর্টেড স্পিচে যদি কোনো প্রোনাউন থাকে, সেই প্রোনাউনকে ইনডাইরেক্ট স্পিচে আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে। আমরা আরেকবার দেখে নিই। যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে, তাহলে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ আমাদের যে ইনভার্টেড কমার বাইরের যে অংশ রয়েছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশটুকু রয়েছে, সেই অংশের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। যদি সেকেন্ড পারসন থাকে রিপোর্টেড স্পিচে, তাহলে অবজেক্ট অনুযায়ী, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশের অবজেক্ট অনুযায়ী আমাদের সেই প্রোনাউনকে পরিবর্তন করতে হবে। আর যদি থার্ড পারসন থাকে, তাহলে তার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এবার আমরা একটা সেন্টেন্স থেকে দেখে নিই, শি সেড টু মি, মে ইউ লিভ লং। এখানে দেখো আমরা রিপোর্টেড স্পিচের অংশে একটি প্রোনাউন পাচ্ছি ইউ। আমরা দেখছি যেখানে ইউ যে প্রোনাউন রয়েছে সেটা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন যদি হয় তাহলে অবজেক্ট মি, এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। মি দেখো ফার্স্ট পারসন, তাহলে এই ইউ কিন্তু ফার্স্ট পারসন হয়ে যাবে সাবজেক্ট। মি যদি ফার্স্ট পারসন যদি হয়, ফার্স্ট পারসনের সাবজেক্টে আমরা জানি যে প্রত্যেকে সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে আই হয়। এক্ষেত্রেও সেই পরিবর্তনটুকু আমাদের করে নিতে হবে। আমরা এর আগেই শিখেছি যে যদি ডিরেক্ট স্পিচে
রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। এবং কিভাবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে তার একটি ছক দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন ন্যারেশন চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এখানে আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম, সেইভাবেই কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা দেখে নিই অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। প্রথম সেন্টেন্স আমরা দেখি, হি সেড টু মি মে ইউ লিভ লং। এখানে লক্ষ্য করে দেখো যে আমরা যে রিপোর্টিং ভার্ব পেয়েছি সেড টু পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বের টেন্সের পরিবর্তন হবে। এবার রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্ব আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো মে একটি ভার্ব আমরা পেলাম, আরেকটি ভার্ব লিভ, এই লিভ ভার্ব মেন ভার্ব এবং মে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে যখন আমাকে চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ করতে হবে এই ভার্বের, যেহেতু এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে এবং মেন ভার্ব আছে, তাহলে টেন্স কিন্তু অক্সিলিয়ারি ভার্বে চেঞ্জ হবে, মে মাইট হয়ে যাবে লিভ যেমন আছে অর্থাৎ যে বেসিক ফর্ম সেই বেসিক ফর্মটাই থাকবে। তাহলে মে ভার্ব মাইট হয়ে গেল। আমরা আর একটা সেন্টেন্স দেখে নিই, শি সেড টু মি মে গড ব্লেস ইউ। এখানেও লক্ষ্য করো রিপোর্টিং ভার্ব আমরা পাস্ট টেন্স পেয়েছি, অতএব এই রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বের টেন্সের পরিবর্তন হবে। আমরা দেখে নিই রিপোর্টেড স্পিচে কি কি ভার্ব আছে। মে দেখো আবার অক্সিলিয়ারি ভার্ব এবং ব্লেস মেন ভার্ব। এক্ষেত্রেও তাই, এই যে মে যে অক্সিলিয়ারি ভার্ব আছে তার পাস্ট টেন্স মাইট আমাদের ব্যবহার করতে হবে এবং ব্লেস যে মেন ভার্ব সেই মেন ভার্বে যে ফর্ম আছে রিপোর্টেড স্পিচে সেই ফর্মটাই, সেটাই আমাদের লিখতে হবে। অর্থাৎ শুধুমাত্র মে এই ভার্বকে মাইট ট্রান্সফর্ম করে দিতে হবে। আমরা জানি যে যখনই দ্যাট ব্যবহার করলাম, দ্যাট ব্যবহার করার পর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আমাকে লিখতে হবে, লেখার পর ভার্ব লিখতে হবে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার নেবে ইনডাইরেক্ট স্পিচে, সেহেতু আমাদের সাবজেক্টের পরে ভার্ব, এই ভার্বের ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে মাইট এবং ব্লেস অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব একসঙ্গেই আমাদের লিখতে হবে। তাহলে আমরা দেখে নিলাম যে যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ অংশে অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে তার ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ সেই সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে গেলে আমাদের কিভাবে করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু দেখে নিলাম। এইবার আমরা একটি সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স তার ন্যারেশন চেঞ্জ করে দেখব। দেখো এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, শি সেড টু মি মে গড গ্র্যান্ট ইউ এ লং লাইফ, এই সেন্টেন্সের আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। প্রথম কাজ আমাদের এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করা। কি কি আইডেন্টিফাই করব? দেখো সাবজেক্ট অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশ রয়েছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ রয়েছে সেই অংশের সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং তারপরে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, ভার্ব, প্রোনাউন এবং অন্য কোনো শব্দ যদি থাকে যেগুলোকে আমাদের পরিবর্তন করতে হয় সেই শব্দগুলোকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এরপর দেখো আমাদের শুরু করতে হবে। প্রথমেই আমাদের দেখো এই রিপোর্টেড স্পিচের যে বাইরের অংশ অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে সেখানকার সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। এবং আমরা দেখলাম যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট যে আছে সে আনচেঞ্জড অবস্থায়, অর্থাৎ যেমন আছে সাবজেক্ট সেইভাবেই আমাদের লিখতে হবে, কিন্তু
অবজেক্টের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা অবজেক্ট, বিশেষ করে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অবজেক্ট ব্যবহার করা যাবে না। সুতরাং সাবজেক্ট শি লিখলাম। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমরা দেখেছি সেড টু আছে। আমরা জানি যে এই রিপোর্টিং ভার্বকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা দেখে নেব যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশ কি অর্থ প্রকাশ করছে। দেখো, মে গড গ্র্যান্ট ইউ এ লং লাইফ, এটা কিন্তু প্রার্থনা বোঝাচ্ছে। যেহেতু প্রার্থনা বোঝাচ্ছে আমাদের প্রেইড ব্যবহার করতে হবে। আমরা দেখেছি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমাদের প্রেইড এই পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। এরপর লিঙ্কার। লিঙ্কার আমরা দেখলাম যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিঙ্কার দ্যাট ব্যবহার করছি। এরপরে সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে মে গড গ্র্যান্ট ইউ এ লং লাইফ, এখান থেকে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট কে আছে? গড। আমরা গডকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইনডাইরেক্ট স্পিচে। এরপরে ভার্ব। ভার্ব আইডেন্টিফাই করেছি কি? মে অক্সিলিয়ারি ভার্ব এবং গ্র্যান্ট মেন ভার্ব। আমরা দেখলাম এর আগের আলোচনাতেই আমরা দেখলাম যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মে এই ভার্বটিকে, এই অক্সিলিয়ারি ভার্বটিকে মাইট পাস্ট টেন্সে আমাদের ট্রান্সফর্ম করতে হবে এবং মাইট তারপরে গ্র্যান্ট মেন ভার্ব যেমন আছে তেমনই থাকবে। এরপরে আমাদের দেখতে হবে যে এই রিপোর্টেড স্পিচের অংশের কোনো প্রোনাউন আছে কিনা। দেখো ইউ, এই প্রোনাউন আমরা পেয়েছি। আমরা দেখেছি যে যদি রিপোর্টেড স্পিচের অংশের যে প্রোনাউন আছে সে যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্ট অনুযায়ী তাকে পরিবর্তন করতে হয়। অবজেক্টে কে আছে? মি, অর্থাৎ ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন যেহেতু আছে সেহেতু আমাদের এই ইউকে ওই ফার্স্ট পার্সন অনুযায়ী আমাদের চেঞ্জ করে মি লিখতে হবে। এইবার দেখো এরপরে যেটা আছে এ লং লাইফ। দেখো এখানে কিন্তু কোনো শব্দ নেই যেটাকে আমাদের পরিবর্তন করতে হবে, তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জ মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার লিখে ফেলি। প্রথমে শি, তারপরে প্রেড রিপোর্টিং ভার্ব, তারপরে লিঙ্কার দ্যাট, আমরা অবজেক্ট ব্যবহার করিনি। তারপরে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেখানকার সাবজেক্ট গড, তারপরে ভার্ব মাইট গ্র্যান্ট, তারপরে প্রোনাউন পরিবর্তন করেছি। এরপর রেস্ট পার্ট, যে অংশের কোনো পরিবর্তন হয়নি বা পরিবর্তন করার প্রয়োজন নেই, সেটা আমরা লিখে ফেললাম। এরপর আমরা আরেকটি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখব। দেখো প্রথমেই আমরা যে সেন্টেন্স পাচ্ছি, আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি। এই সেন্টেন্সে দেখো এই যে ইনভার্টেড কমার ভেতরের যে অংশ রয়েছে অর্থাৎ রিপোর্টেড স্পিচ অংশ যে রয়েছে সেটাই কিন্তু অপটেটিভ সেন্টেন্স। এইবার এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কি কি আইডেন্টিফাই করব? সাবজেক্ট, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশ রয়েছে সেই অংশের সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, ভার্ব, প্রোনাউন এবং অন্য কোনো শব্দ যদি থাকে যেগুলো আমাদের পরিবর্তন করতে হয় সেই শব্দগুলোকে আমরা আইডেন্টিফাই করে নেব। দেখো এই যে সেন্টেন্স আমরা পেয়েছি সেই সেন্টেন্সে ইনভার্টেড কমার যে বাইরের অংশ আমরা পাচ্ছি সেখানে দেখো সাবজেক্ট আই সেড টু হিম, এখানে আই সাবজেক্ট এবং হিম অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং হিম অবজেক্ট এটা আমরা আইডেন্টিফাই করলাম। আমরা দেখেছি যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অবজেক্টের ব্যবহার করছি না, অবজেক্টের ব্যবহার আমরা করব না, কারণ করার প্রয়োজন নেই। আর এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি আই, তাহলে সাবজেক্ট আই আমরা লিখলাম। এরপরে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব দেখো সেড টু আমরা আইডেন্টিফাই করলাম। এইবার দেখো এই রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে
সেই অংশের অর্থ অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে। দেখো, মে ইউ বি হ্যাপি, এই অংশে কিন্তু একটা উইশ বোঝাচ্ছে, সেহেতু আমাদের এই রিপোর্টিং ভার্ব কিন্তু উইশ হবে। এবং যেহেতু এটা সেড টু পাস্ট টেন্স আছে, সেহেতু আমাদের উইশড ব্যবহার করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আমরা করলাম। এরপরে লিঙ্কার। দেখো, এই যে ইনভার্টেড কমার বাইরের অংশ এবং ইনভার্টেড কমার ভেতরের অংশ, এই দুটো অংশের মধ্যে আমাদের একটা লিঙ্কার ব্যবহার করতে হয়। এবং আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার দ্যাট, আমরা ব্যবহার করলাম। এরপরে এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে, সেই অংশের সাবজেক্ট। দেখো, এখানে কিন্তু সাবজেক্ট ইউ, তাহলে সাবজেক্ট ইউ আমরা আইডেন্টিফাই করলাম। এবং দেখো, লক্ষ্য করো যে এই ইউ কিন্তু প্রোনাউন। আমরা জানি প্রোনাউনের পরিবর্তন করতে হয় যদি প্রোনাউন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশে। এখানে প্রোনাউন দেখো সেকেন্ড পার্সন রয়েছে, এবং আমরা আগেই জেনেছি যে সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে এই যে রিপোর্টেড স্পিচের যে বাইরের অংশ রয়েছে সেই অংশের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। তাহলে রিপোর্টেড স্পিচের বাইরের অংশের অবজেক্ট কে আছে? হিম, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং হিম, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হি আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো ভার্ব। ভার্ব এখানে আমরা পাচ্ছি কি? মে, এটা অক্সিলিয়ারি ভার্ব, এবং বি মেন ভার্ব। তাহলে আমরা আগেই দেখেছি যে মে, এই যে অক্সিলিয়ারি ভার্ব, এর টেন্সের পরিবর্তন আমাদের করতে হবে, মে মাইট হয়ে যাবে, তাহলে মাইট বি। এরপরে দেখো প্রোনাউন। প্রোনাউন এখানে কি আছে? ইউ। এবং এই সেই প্রোনাউন, যে প্রোনাউন আমরা এখানে আইডেন্টিফাই করলাম, সেই প্রোনাউনই কিন্তু এই সেন্টেন্সের অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে অংশ আছে সেখানকার সাবজেক্ট। সেটা আমরা আগেই কিন্তু পরিবর্তন করে ফেলেছি, ইউকে হিতে পরিবর্তিত করে ফেলেছি। তারপরে দেখো, এই যে হ্যাপি, আমরা এই অংশের এই অংশটুকু পাচ্ছি যার কোনো পরিবর্তন করা হয়নি, এবং আমরা জানি যে এই অংশের কোনো পরিবর্তন হয় না, এই অংশ যেমন আছে সেরকমই লিখতে হয়। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার লিখে ফেলি। প্রথমেই আই উইশড, তারপর দেখো অবজেক্টের ব্যবহার করলাম না, তারপর লিঙ্কার দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেখানকার সাবজেক্ট, তারপরে মাইট বি ভার্ব, এবং শেষে হ্যাপি। তাহলে আমাদের অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারলাম। এইভাবে তোমরা যদি রিপোর্টেড স্পিচ অংশে অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে স্টেপ বাই স্টেপ এই স্টেপগুলোকে ফলো করবে, তোমরা করে ন্যারেশন চেঞ্জ করবে। তাহলে দেখবে খুব সহজে এবং নির্ভুলভাবে তোমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারছো।